Assalamu alaikum. Welcome my dear students to your online class of economics first paper. আমাদের আজকের ক্লাস অর্থনীতি প্রথম পত্র। আমরা দ্বিতীয় অধ্যায় এর মধ্যে 6টি ক্লাস করেছি এবং আজকে আমাদের সপ্তম ক্লাস। আমাদের গত ক্লাসে আমরা করেছি চাহিদা রেখার নির্ণায়ক, ব্যক্তিগত চাহিদা থেকে বাজার চাহিদা নির্ণয় করা, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ এবং চাহিদা বিধির ব্যতিক্রম। তো আজকে আমরা একটি এক্সটেনশন পার্টে চলে যাব। আমরা ডিমান্ড ফাংশন, ভেরিয়েবল কনস্ট্যান্ট অর্থাৎ চাহিদার অপেক্ষক নিয়ে ওভারঅল একটি ক্লাস করব। গতকালই আমি বলেছিলাম যে আজকে ক্লাস থেকে আমাদের একটু এলাবোরেটিভ কিছু ক্লাস হবে, সুতরাং তোমাদের অনুরোধ করবো যে ক্লাসটি করার আগে তোমরা খাতা কলম সামনে নিয়ে ক্লাসটিতে অংশগ্রহণ করবে। আমার মনে হয় এখানে তোমাদের বুঝতে খুব সহজ হবে। আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল অংশে। ক্লাসটি প্রেজেন্ট করছি আমি মোহাম্মদ নাজরুল ইসলাম, তোমাদের পরিচিত স্যার। আর আমরা রয়েছি চাহিদা এই টপিকের মধ্যে রয়েছে। আজকে ক্লাসের পর থেকে আশা করি তোমরা ডিমান্ড ফাংশন, ভেরিয়েবল কনস্ট্যান্ট অর্থাৎ চাহিদা অপেক্ষক, চলক, ধ্রুবক সম্বন্ধে কথা বলতে পারবে। স্বাধীন চলক, অধীন চলক কি সেগুলো বলতে পারবে। ডিমান্ড ফাংশন নিয়ে কাজ করতে পারবে। এবং আজকে আমাদের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশে আমরা কাজ করব সেটা হচ্ছে যে আমাদের একটি ডিমান্ড ফাংশন থেকে ডিমান্ড কার্ভ ডিরাইভ করা, অর্থাৎ চাহিদা অপেক্ষক থেকে একটি চাহিদা রেখা আমরা অঙ্কন করতে পারবো, সেই কৌশল আমরা শিখব। চলে যাচ্ছে আমাদের মূল ক্লাসে। ফাংশন বা অপেক্ষকটা কি? ফাংশনের মানে মূল অর্থটা হচ্ছে, ছোটবেলা থেকে আমরা বিভিন্ন রকমের ফাংশন, ম্যাথমেটিক্যাল ফাংশন দেখে আসছি। তোমাদের অর্থনীতিতে এই ফাংশনের সাথে ছোটবেলা থেকে জানা ফাংশনের সাথে আসলে কোনোই পার্থক্য নাই। ফাংশনের হচ্ছে যে মানে স্বাভাবিক অর্থ হচ্ছে কোনো কাজ বা কর্মকাণ্ড। আর গাণিতিকভাবে আমরা ফাংশনটা কিভাবে বলি? আমরা একাধিক চলক বা ভ্যারিয়েবল যখন একটি বিশেষ সম্পর্কে আবদ্ধ হয় সেইটার একটি ম্যাথমেটিক্যাল প্রকাশ হচ্ছে ফাংশন। অর্থাৎ 2 থেকে 3টা চলক গাণিতিকভাবে যখন একত্রিত হয়ে কোনো কিছু প্রকাশ করে সেটিকে কিন্তু আমরা অপেক্ষক বলি। ঠিক আছে, আমরা আগে থেকে আমার মনে হয় এটি জানতাম, কিন্তু এই আমি আগেও বলছি যে তোমরা আগে যা জানতা ফাংশনের মানে তার সাথে এখনকার ফাংশনের মানে কোনো পার্থক্য নেই। তাহলে 2 বা ততোধিক চলকের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটার গাণিতিক প্রকাশই হচ্ছে ফাংশন। অর্থাৎ প্রতিটি ফাংশনে আমাদের একটি করে সমীকরণ থাকে, সেই সমীকরণের মধ্যে বিভিন্ন চলক থাকে, বিভিন্ন ধ্রুবক থাকে। এই চলক এবং ধ্রুবকগুলো আসলে পরস্পরের মধ্যে সম্পর্কের মাধ্যমে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন রিভিল করে। এগুলোই হচ্ছে চলক, ফাংশন। আচ্ছা, ফাংশনের মধ্যে বারবার আমাদের যে নামটি এসছে সেটা হচ্ছে চলক বা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের মানে কি? তোমরা জানো যে ম্যাথমেটিক্যাল ফাংশনে আমরা কিছু কিছু টার্ম ইউজ করি, অনেক ক্ষেত্রে এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলো দিয়ে প্রকাশ করি। তো এগুলোর মানে কি? এগুলো মানে হচ্ছে প্রত্যেকটি বিভিন্ন রকমের কোনো একটি শব্দ বা হরফ কিন্তু বিভিন্ন রকমের কি বলবো মান গ্রহণ করতে পারে। যেহেতু বিভিন্ন রকমের মান গ্রহণ করতে পারে সেহেতু এই সিম্বল গুলোকে আমরা বলি চলক। অর্থাৎ ফাংশনের মধ্যে চলক ব্যবহার করলে সেই চলকগুলো যে কোনো মান বিভিন্নভাবে গ্রহণ করতে পারে। আমরা ফাংশনটা তৈরি করি আমাদের কাজের সুবিধার জন্য, যে প্রতিবার আসলে কিভাবে এই চলকগুলো একটার সাথে একটা রিলেটেড থাকে এবং এই রিলেশনগুলোর যখন বিভিন্ন রিলেশনগুলোর মধ্যে চলকগুলো বা ভেরিয়েবলগুলো বিভিন্ন মান গ্রহণ যখন করে তখনই সেগুলোকে আমরা চলক বলি। আমরা কিছুক্ষণ পরে চলক নিয়ে আরো কথা বলবো। নর্মালি আমরা যেটা অভ্যস্ত যে ইংরেজি ভাষায় ইংরেজি বর্ণমালার বর্ণগুলোকে কিন্তু আমরা চলক হিসেবে ব্যবহার করি, পি কিউ আর এক্স ওয়াই জেড। অনেক ক্ষেত্রে গ্রিক বর্ণ ব্যবহার করি, পাই, ডেল্টা, বিটা। সেগুলো হচ্ছে যে চলক, বিভিন্ন রকমের মান গ্রহণ করতে পারছে। ওকে, আচ্ছা, আরেকটি টার্ম সম্বন্ধে একটু আমরা জেনে রাখি, সেটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক বা কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে
এই কনস্ট্যান্টও কিন্তু আমাদের ফাংশন বা অপেক্ষকে ব্যবহার করা হয়। কিন্তু ধ্রুবক আর ধ্রুবকটা কি? ধ্রুবকও হচ্ছে ও মান গ্রহণ করতে পারে, কিন্তু কথা কি, ধ্রুবক শুধুমাত্র একটি নির্দিষ্ট মানই গ্রহণ করতে পারবে। সেটিকে আমরা ইংরেজি বর্ণমালা বা কোনো একটি বর্ণমালার বর্ণ দিয়েও আমরা প্রকাশ করতে পারি, অথবা সেই সংখ্যা দিয়েও প্রকাশ করতে পারি। কিন্তু ধ্রুবকের স্পেশালিটি কি? ধ্রুবকের সাথে চলকের পার্থক্য কি? চলক বিভিন্ন রকমের মান গ্রহণ করতে পারে, ধ্রুবক শুধুমাত্র একটি মানই গ্রহণ করতে পারবে, এবং একটি ফাংশনে যে ধ্রুবক ব্যবহার করা হয় শুধুমাত্র একটি মানই গ্রহণ করবে। আমরা চলে আসি একটু ইকোনমিক্সের এই অংশে এই চলক ধ্রুবক কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখব। ফার্স্টেই বলি যে আমাদের যেসব ভ্যারিয়েবল ইকোনমিক্সে ব্যবহার করে, আহ, অর্থনীতিতে কিছু কমন ভ্যারিয়েবল আছে। আসলে অর্থনীতির সাথে যেসব বিষয় জড়িত সেসব রাশিকে নিয়ে কিন্তু কিছু কমন চলক রয়েছে। আহ, তাহলে অর্থনীতিতে যেসব বিষয় আর বিষয়গুলো পরিবর্তনশীল, অর্থাৎ বিভিন্ন মান গ্রহণ করতে পারে, সেসব বিষয়ই হচ্ছে অর্থনৈতিক চলক। সোজা কথায় অর্থনীতির সাথে এই চলকগুলো অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে আমরা এক কথায় বলতে পারি অর্থনীতির সাথে সম্পর্কিত চলকগুলো হচ্ছে অর্থনৈতিক চলক। উদাহরণ হিসেবে কি বলবো, আমরা অর্থনীতিতে কিছু কমন টার্মিনোলজি ইউজ করি, কমন শব্দ ইউজ করি। যেমন আমরা ডি দিয়ে সাধারণত ডিমান্ড বা চাহিদাকে যে করি, এস দিয়ে হচ্ছে সাপ্লাই, কিউ দিয়ে কোয়ান্টিটি, পি দিয়ে প্রাইস, আর দিয়ে রেভিনিউ, আই দিয়ে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। তোমরা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো খুবই কমন, আরো রয়েছে, কিন্তু আমরা সাধারণত এগুলো এই বর্ণগুলো দিয়েই ব্যবহার করি। এল দিয়ে লেবার, মজার ব্যাপার হচ্ছে কে দিয়ে আমরা ক্যাপিটাল সাধারণত ব্যবহার করি, এবং পাই সেটি দিয়ে প্রফিট হিসেবেই, প্রফিট ভেরিয়েবল হিসেবেই কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে অর্থনীতিতে কিন্তু এই চলকগুলো প্রত্যেকটি দেখবা যে অর্থনৈতিক কাজের সাথে সম্পর্কিত। চাহিদা, যোগান, পরিমাণ, দাম, রেভিনিউয়ে আয়, ইনভেস্টমেন্টে বিনিয়োগ, শ্রম, পুঁজি, মুনাফা, সবগুলোই কিন্তু অর্থনীতির সাথে সম্পর্কিত। সুতরাং এগুলো খুবই কমন, এবং অর্থনীতির যেরকম আমরা বিভিন্ন রকমের ফাংশন পাবো, আমরা মোটামুটি ভাবে এই চলকগুলো সবগুলোই পাই বিভিন্ন ভাবে। সুতরাং এগুলোকে আমরা স্পেশালি বলি অর্থনৈতিক চলক, অর্থাৎ অর্থনীতির সাথে সম্পর্কিত, এবং প্রতিটি হচ্ছে বিভিন্ন বিভিন্ন মান গ্রহণ করতে পারে। এবার আমরা দেখি যে অর্থনৈতিক চলকের মধ্যে আবার এই চলকগুলোর মধ্যে দুরকম চলক আছে। একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলক, আর একটি হচ্ছে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল চলক। আচ্ছা, স্বাধীন চলক কোনগুলো? স্বাধীন চলক হচ্ছে যে চলকের মান বা যে ভেরিয়েবলের মান অন্য চলকের উপর নির্ভরশীল না, ও নিজে নিজে কোনো একটি মান গ্রহণ করতে পারে। আমরা আজকে ক্লাসে পরবর্তীতে অনেক এক্সাম্পল দেখবো, এবং আমার মনে হয় ধারণাটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। অর্থনীতিতে একদম স্বাধীন চলক কি হতে পারে? আমরা এ পর্যন্ত আসলে অর্থনীতিতে যে পড়াগুলো পড়েছি তার মধ্যে একটি পড়া ছিল যে ল অফ ডিমান্ড, চাহিদা বিধি পড়েছি। চাহিদা বিধিতে কি পড়েছি যে আমি রিপিট করছি, অনেকবার রিপিট করা হয়েছে, আবারও রিপিট করছি, সেটা হচ্ছে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। লক্ষ্য করে দেখো, দুটি চলকে এখানে ব্যবহার করা হচ্ছে, একটি হচ্ছে দাম, আরেকটি হচ্ছে চাহিদার পরিমাণ। তাহলে আমরা বলছি যে যখন কোনো দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে চাহিদার পরিমাণ কমে যাচ্ছে, আর দাম কমে গেলে চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখো কোনটি দাম। দাম বা মূল্য চলকটি কি? মূল্য চলক কোন একটি মান গ্রহণ করবে, এবং মূল্য চলকের মানের উপর ভিত্তি করে কিন্তু চাহিদার পরিমাণ বাড়বে বা কমবে। তার মানে কি হচ্ছে, চাহিদার পরিমাণটা কিন্তু মূল্য চলকের উপর নির্ভরশীল। ও কিন্তু তাকিয়ে থাকে যে মূল্য বাড়ছে না কমছে, কিন্তু মূল্য কি, ও কিন্তু নিজে নিজে মান গ্রহণ করতে পারে। মূল্য এই ফাংশনে আমরা কিন্তু অবশ্যই মূল্য সেটি কিন্তু চাহিদার পরিমাণের উপর নির্ভরশীল না, বরং চাহিদার পরিমাণ মূল্যের উপর নির্ভরশীল। তাহলে আমরা এখানে পি বা প্রাইস সেটিকে কিন্তু বলতে পারি এই ফাংশনে এটি একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলক। মানে ওর মানের জন্য অন্য কোনো চলকের উপর নির্ভরশীল না, ও নিজে নিজে মান গ্রহণ করতে পারে। ঠিক আছে,
ঠিক আছে, ঠিক একইভাবে এটির মধ্যে যে আমরা একইভাবে আমরা অধীন চলক বা আহ, কি বলবো নির্ভরশীল চলকের সংজ্ঞাটিও পেয়ে যাই। নির্ভরশীল চলক কি? ঠিক এটির উল্টা, যে চলকের মান অন্য চলকের মানের উপর নির্ভরশীল। আমরা ল অফ ডিমান্ডেই দেখেছি যে দাম এবং চাহিদার পরিমাণ দুটি চলক আছে। আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে চাহিদার পরিমাণ বা কোয়ান্টিটিটা কিন্তু দামের উপর নির্ভরশীল। ও কিন্তু দামের দিকে তাকিয়ে থাকে, দাম বাড়লে কোয়ান্টিটি কমে যাবে, দাম কমলে কোয়ান্টিটি বেড়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি যে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হচ্ছে এই ক্ষেত্রে? কোয়ান্টিটি। এটা হচ্ছে একটি অধীন বা নির্ভরশীল চলক। এই চলকটি কার উপর নির্ভর করছে? এই চলকটি মান নির্ভর করছে দামের উপর। সুতরাং দেখো আমরা এখানে কিন্তু এভাবে একটি ফাংশনাইজ করতে পারি। কিউ বা পরিমাণ ইজ এ ফাংশন অফ পি। একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলকের উপর কিন্তু এই কিউ ফাংশনটি তৈরি হয়েছে। তাহলে যখন আমরা বলছি কিউ ইজ এ ফাংশন অফ পি, তার মানে হচ্ছে পিটা এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক। পি এর মান গ্রহণের উপর নির্ভর করে আমাদের কোয়ান্টিটির পরিমাণ কিন্তু নির্ধারিত হবে। সুতরাং এখানে কোয়ান্টিটি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চলক বা অধীন চলক, যে নামই বলি না কেন, এবং পি হচ্ছে স্বাধীন চলক। এখন প্রশ্ন হচ্ছে যে সবসময় কি এগুলো স্বাধীন চলক? পি কি সবসময় স্বাধীন চলক? কিউ কি সবসময় অধীন চলক? উত্তর হচ্ছে এটা আসলে নির্ভর করে ফাংশনের উপর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিউ একটি অধীন চলক হিসেবে কাজ করছে। কোথায়? যখন আমরা ডিমান্ড ফাংশন ব্যবহার করি, ল অফ ডিমান্ড যখন আমরা এখানে অ্যাপ্লাই করি, তখন কিন্তু কিউ নির্ভরশীল চলক বা অধীন চলক, আর পি হচ্ছে স্বাধীন চলক। কিন্তু আবার অন্য কোনো ধরনের ফাংশন আসি, যে এমনও কোনো ফাংশন আমরা পেতে পারি যেখানে কিউ এখানে পরিমাণটা কিন্তু অধীন স্বাধীন চলক হিসেবে কাজ করতে পারে। আমরা নিচে যে নতুন যে আহ, একটু আছে, আচ্ছা, সর্বশেষ যে অংশটি এসেছে অ্যাশ কালারের যে ফাংশন সেটটি, এখানে দেখছো যে সি, যেখানে আমরা কস্ট বা খরচ বোঝাচ্ছি। আচ্ছা, খরচ কিসের উপর নির্ভর করে? খরচ নির্ভর করে, আমরা যদি বলি যে আমাদের কোনো দ্রব্যের যা খরচ হয়েছে সেটি আমরা কতটুকু পণ্য ব্যবহার করব সেটির উপর নির্ভর করছে। তাহলে ঠিক এই কস্ট ফাংশনে দেখো সিটা কিসের উপর নির্ভর করছে? কোয়ান্টিটির উপর নির্ভর করছে। তাহলে সি ইজ এ ফাংশন অফ কিউ। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে কিউ বা কোয়ান্টিটি বা পরিমাণ, এটি কিন্তু এই ফাংশনের জন্য স্বাধীন চলক। এই ফাংশনের অধীন চলক কোনটি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটি? সেটা হচ্ছে সি। তার মানে সি কিন্তু নির্ভর করছে কি পরিমাণ কোয়ান্টিটি ব্যবহার করছে তার উপর। খেয়াল করেছো? এটি এই দ্বিতীয় ফাংশনটি দেখানোর উদ্দেশ্য যে কোন একটি ভেরিয়েবল যে মানে অবশ্যই সবসময় স্বাধীন চলক বা সবসময় অধীন চলকে কাজ করবে তা কিন্তু না, এটি নির্ভর করে ফাংশনের ম্যারিটের উপর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে প্রথম প্রথম ক্ষেত্রে ব্লু কালারের যে ফাংশন সেটে এখানে কোয়ান্টিটি একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক, সেটি স্বাধীন চলক পি এর উপর নির্ভরশীল। আবার নিচের ফাংশন সেটে কস্ট সেটি হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক, এবং এটি কিন্তু নির্ভর করছে কোয়ান্টিটির উপর। এবং এক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি হচ্ছে স্বাধীন চলকের কাজ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সবসময় কি স্বাধীন চলক অধীন চলক একটি বা স্বাধীন চলক একটি? উত্তর হচ্ছে না, এটিও আমাদের ফাংশনের উপর নির্ভর করে। আমরা একাধিক ফাংশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করতে পারে। আমরা তৃতীয় সেটে চলে যাচ্ছি। তৃতীয় সেটে আমরা এক্সাম্পলে দেখছি যে আমাদের তিনটি ভেরিয়েবল আমরা ব্যবহার করছি। এস এ হচ্ছে সেভিংস, ওয়াই এ ইনকাম, আয়, যেটি অর্থ হচ্ছে আয়, এবং সি তে হচ্ছে কস্ট। এখন যদি আমরা এখান থেকে আমরা সেভিং ফাংশন ব্যবহার করতে চাই, সেভিং বা সঞ্চয় কিসের উপর নির্ভর করে? সঞ্চয় আয়ের উপর নির্ভর করে। যার আয় বেশি হবে তার সঞ্চয় বেশি হতে পারে। আবার একই সাথে সঞ্চয় কিন্তু খরচের উপরও নির্ভর করে। যার খরচ কম হবে তারও কিন্তু সঞ্চয় বেশি হতে পারে। অর্থাৎ সঞ্চয় যে টার্মিনোলজিটা আছে, সঞ্চয় কিন্তু নির্ভর করে দুটির উপরই নির্ভর করতে পারে। অর্থাৎ আয়ের উপরও নির্ভর করতে পারে, খরচের উপরও নির্ভর করতে পারে। তাহলে যদি আমরা একটা সেভিং ফাংশন ক্রিয়েট করি, তোমরা রাইট সাইডে দেখছো এস সেভিং ফাংশন
ইজ এ সেভিং ইজ এ ফাংশন অফ ওয়াই সি। তার মানে ওয়াই এবং সি দুটির উপর নির্ভর করেই কিন্তু সেভিং বা সঞ্চয় ক্যালকুলেশন হতে পারে। তাহলে এক্ষেত্রে কি দেখছো, এক্ষেত্রে স্বাধীন চলক এবং অধীন চলক কোনটি? হ্যাঁ, আমার মনে হয় অনেকেই বুঝতে পারছো। ডেফিনেটলি এখানে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চলক অথবা অধীন চলক, যে আমি বলি না এখানে, এটি হচ্ছে এস। এস এর মানটি কিন্তু নির্ভর করছে ওয়াই এবং সি এর উপর। আর ওয়াই এবং সি এখানে কি কি চলক? ওয়াই এবং সি হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক। তাহলে আমরা মোটামুটি ভাবে সবগুলো ফাংশন থেকে বুঝতে পেরেছি আমাদের কিছু অর্থনীতির ফাংশনগুলোতে আমরা যেসব ভ্যারিয়েবল ব্যবহার করব, সেই ভ্যারিয়েবল গুলোর মধ্যে কিছু আছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক, কিছু আছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা অধীন চলক। আচ্ছা, স্বাধীন চলক কোনটি? যে চলক নিজে মান গ্রহণ করতে পারে, অন্য মানের উপর নির্ভরশীল না। আর অধীন চলক হচ্ছে অন্য চলকের মানের উপর নির্ভরশীল। আমরা চলে যাচ্ছি এরপরের স্লাইডে। এই স্লাইডে আমরা ধ্রুবক নিয়ে কথা বলবো। ধ্রুবক আগেই বলেছি যে গাণিতিক প্রক্রিয়ায় যার মান আনচেঞ্জড থাকে সেটি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তার মানে কি হচ্ছে, একটি ধ্রুবক ফাংশনে যখন একটি ধ্রুবক ব্যবহার করা হয় সেটি মান কিন্তু সবসময় সেম থাকে, অর্থাৎ প্রথমে যে মানটি ধরে নেওয়া হয় সেই মানটি কিন্তু ব্যবহার করা হয় এবং মানটি কিন্তু পরিবর্তন হয় না। চলকে যেমন বিভিন্ন রকমের মান ধরে নেওয়া যায়, কিন্তু ধ্রুবকে কিন্তু বিভিন্ন রকমের মান ধরে নেওয়া যায় না, একই মান কিন্তু থাকে। আমাদের যেসব ধ্রুবক আমরা ব্যবহার করি সেগুলো বিভিন্ন রকমের আছে। আমরা 1 2 3 4 যে কোনো সংখ্যা হতে পারে আমাদের ধ্রুবক। √6 এ ক্যালকুলেট করে যে মানটি হয় সেটি আমাদের একটি ধ্রুবক, একটি মানই আসবে। সাধারণত ইকোনমিক ফাংশনে আমরা এ বি সি এই প্রথম দিকের বর্ণমালাগুলো আমরা ধ্রুবক হিসেবে প্রকাশ করি এবং পাই যেটি সেটিও কিন্তু আমরা ধ্রুবক হিসেবে আমরা জানি যে পাই এর মান তোমরা জানো 22/7, এটিও কিন্তু একটি নির্দিষ্ট মানই গ্রহণ করে, সুতরাং এগুলো কিন্তু ধ্রুবক হিসেবে ব্যবহার করি। তাহলে ধ্রুবকের দুই রকম ধ্রুবক রয়েছে। একটি হচ্ছে সুনির্দিষ্ট ধ্রুবক, যাদের মান একদম নির্দিষ্ট করাই থাকে, যেমন পাই এর মান 22/7 করলে 3.14, তোমরা অনেকে আরো ডিজিট বলতে পারো, 4 ডিজিট 6 ডিজিট। এটি কিন্তু যতবার আমরা ফাংশনে পাই ব্যবহার করব ততবার কিন্তু 3.14ই ব্যবহার করব। একই অবস্থা যতবার আমরা √6 ব্যবহার করব, √6 এর মানে 2.449 সামথিং, এটি কিন্তু আসবে। 1 2 3 4 যতবার ব্যবহার করব একদম সুনির্দিষ্টই থাকবে। আর অন্যদিকে থাকতে পারে যখন আমরা এ বি সি এগুলো ধরি, এটি হচ্ছে পরিবর্তন করা যায় ইচ্ছা অনুযায়ী, কিন্তু মনে রাখতে হবে এটি কিন্তু চলকের থেকে সম্পূর্ণ আলাদা। চলক কিন্তু বিভিন্ন রকমের মান ধরতে পারে, কিন্তু ধ্রুবকের এক্ষেত্রে হচ্ছে যে আমরা মান বিভিন্ন রকমের ধরতে পারি, পরিবর্তন করতে পারি, কিন্তু এটি কিন্তু ভ্যারিয়েবলের মতো না, অর্থাৎ একটির উপর আরেকটি যে নির্ভরশীল সেটি না। আমরা পরবর্তীতে দেখবো আমরা অনেক ক্ষেত্রে এ বি সি এগুলো ব্যবহার করে আমরা ফাংশন ক্রিয়েট করব, সেখানে মানগুলো কিন্তু আমরা তৈরি করব। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা ডিমান্ড ফাংশনে চলে যাই। আচ্ছা, ডিমান্ড ফাংশনটা কি? ডিমান্ড ফাংশন হচ্ছে এক ধরনের ফাংশন যেখানে যেহেতু নামেই তোমরা বুঝতে পারছো যে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে হচ্ছে ডিমান্ড বা চাহিদা। চাহিদা সমীকরণের সাথে দামের যে সম্পর্ক প্রকাশ করা হয় সেটি হচ্ছে চাহিদা অপেক্ষক। অর্থাৎ আমরা কিন্তু এটিও কিন্তু ল অফ ডিমান্ড বা চাহিদা বিধি অনুযায়ী কিন্তু এটিকে আমরা ব্যাখ্যা করব, অবশ্যই ব্যাখ্যা করব, কেননা আমরা জানি চাহিদা বিধিতেই আসলে আছে দামের সাথে চাহিদা পরিমাণের সাথে সম্পর্কই কিন্তু চাহিদা বিধিতে এক্সপ্লেইন করেছে। এবং আমরা চাহিদা বিধি থেকে দেখেছি যে চাহিদার পরিমাণের সাথে দামের যে সম্পর্ক এটি কিন্তু সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, সেই পুরনো কথা, দাম কমলে চাহিদা বাড়ে। সো সেক্ষেত্রে কিন্তু যে এই সম্পর্কটি, এই অপোজিট যে রিলেশনশিপটি প্রকাশ করছে, এটি আসলে আমাদের ডিমান্ড ফাংশন। আমরা জানি যে একটি বাড়লে আরেকটি কমবে, এইটি দিয়ে যে আমরা ফাংশন গুলো তৈরি করি সেটি হচ্ছে ডিমান্ড ফাংশন। আমরা কিভাবে ফাংশন করি খুব সহজ ভাবে বলি। সবার আগে যেটি তোমাদের ফাংশনটি এসেছে খুব সহজ ভাবে তোমরা দেখার চেষ্টা করো। এখানে ডি হচ্ছে ডিমান্ড, সেটিকে আমরা কিউডি লিখতে পারি, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড।
আমাদের চাহিদার পরিমাণ, এটিকেই সংক্ষেপে লিখেছি কিউডি। একই কথা, ডি লেখাও যে কথা, কোয়ান্টিটি অফ ডিমান্ড লেখা একই কথা। এবং এটি আমরা বলছি যে ফাংশন অফ পি। তাহলে কিছুক্ষণ আগে যে আমরা বলেছি এটি থেকে আমরা কি পাই, কিউডি ইজ এ ফাংশন অফ পি। এখানে আমাদের স্বাধীন চলক কোনটি? স্বাধীন চলক হচ্ছে পি। আর অধীন চলক কোনটি? অধীন চলক হচ্ছে কিউডি অথবা ডি, যেটি বলি না কেন